সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির কাছে নিজের ভণ্ডামি প্রকাশ করেছেন, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। জ্বালানি তেলের দাম বাড়াতেই কি সংকট তৈরি, প্রশ্ন আখতার হোসেনের। সরকার রাজনৈতিক পরিচয়ে বৈষম্য চায় না, বললেন প্রধানমন্ত্রী। তথ্য বিশেষজ্ঞের পরামর্শে পূর্ণাঙ্গ গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব তথ্যমন্ত্রীর। ঈদের আগে ৯টা পর্যন্ত শপিং মল খোলা রাখতে চান ব্যবসায়ীরা। টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল। বড় জয়ের প্রত্যাশা মমতার, পুনর্নির্বাচন ঘিরে সহিংসতা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। নির্বাচন যাতে হয় চাপে পড়েই জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, এমন কথা বলে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির কাছে নিজের ভণ্ডামি প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনের উদ্বোধনী সেশনে এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির এই নেতা বলেন, অনেক আমলা সরকারি চাকরির সুবিধা নিয়ে বিভিন্ন প্রাইভেট কোম্পানির স্বার্থ হাসিল করে দেয়। তিনি বলেন, সংস্কার এই দেশের নিয়তি, এই প্রজন্ম যেহেতু জুলাই আনতে পেরেছে, আজ না হয় কাল সংস্কার হবেই। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, নির্বাচন যাতে হয় চাপে পড়েই জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি, এমন কথা বলে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির কাছে নিজের ভণ্ডামি প্রকাশ করেছেন। এর ফলে দেশের সকল প্রতিষ্ঠান ও নাগরিক মনে করেন তারা প্রতারিত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জ্বালানির বিষয়ে যে সংকটটা তৈরি হয়েছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী শহর পর্যন্ত কিলোমিটারের পর কিলোমিটার জ্বালানি তেলের জন্য যানবাহন নিয়ে মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং হঠাৎ করেই দেখা গেল জ্বালানি তেলের দাম বাড়ার পরপরই সেই দীর্ঘ লাইন উধাও হয়ে গেল। এতে একটা প্রশ্নের জায়গাও তৈরি হয়েছে, জ্বালানির দাম বাড়ানোর জন্যই আগেই কি একটা সংকট তৈরি করা হলো? তিনি আরও বলেন, যদিও জ্বালানি তেলের এই বিষয় নিয়ে সংসদে একটা কমিটি গঠন করা হয়েছে, তার একটা সময়সীমা আছে। আখতার হোসেন বলেন, গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করা বাধ্যতামূলক ছিল। সেই পরিষদের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন সহ গুরুত্বপূর্ণ সংস্কার, যেমন আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর অনুযায়ী উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকারের নতুন কাঠামো এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের কথা ছিল। কিন্তু সরকার এসব উদ্যোগকে অযৌক্তিক ও অসাংবিধানিক হিসেবে আখ্যা দিয়ে কার্যত স্থগিত করে রেখেছে। এই প্রেক্ষাপটে চলমান সংকট নিরসনে একটি জাতীয় সংলাপের আহ্বান জানান আখতার হোসেন। আজকের জাতীয় কনভেনশন সম্পর্কে জানাতে গতকাল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সরকার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। মতভেদ থাকতে পারে, থাকা স্বাভাবিক, কিন্তু দেশের স্বার্থে সবার আগে বাংলাদেশ। তাই জনগণের ন্যায় বিচার প্রাপ্তি সহজ করা, সরকারি সেবাকে হয়রানিমুক্ত করা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। আজ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন। বলেন, ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা এবং কাজের গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত আইনকানুন ও জটিলতাকে অজুহাত হিসেবে ব্যবহার না করে বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে, যাতে জনগণ সময় মতো সরকারের প্রতিটি কর্মসূচির প্রত্যাশিত সুফল লাভ করতে পারে। তারেক রহমান বলেন, সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা পদায়ন। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে শূন্য পদে জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিটি গঠন, বেসরকারি সার্ভিস রুলস প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে, তাই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জনপ্রশাসনের কর্মকর্তাদেরকেও সময়ের সঙ্গে মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জনপ্রশাসনের কার্যক্রমকে আরও সময়োপযোগী, দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করা যায়, সেটি নিশ্চিত করবে।
তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তথ্য বিশেষজ্ঞ নিয়ে একটি পরামর্শক কমিটি এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ সকালে রাজধানীর তথ্য ভবনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, অতীতের অনেক সরকারই গণমাধ্যমকে শত্রু হিসেবে বিবেচনা করেছিল, তবে বর্তমান সরকার সেই ধারা পরিবর্তন করতে চায়। মন্ত্রী জানান, পেশাদারিত্ব বজায় রাখতে এবং সাংবাদিকদের সুরক্ষা নীতিগতভাবে আইনের আওতায় সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। এদিকে অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যম ব্যক্তিত্বরা দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, রাজনৈতিক সুস্থ ধারা নিশ্চিত না হলে গণমাধ্যমের কাঙ্ক্ষিত স্বাধীনতা সম্ভব নয়। একই সঙ্গে বিনা বিচারে সাংবাদিকদের জেল জুলুম বন্ধের জোর দাবি জানান সংবাদকর্মীরা। ঈদুল আজহার আগে ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে শপিং মল বন্ধের সময় সন্ধ্যা 7টার পরিবর্তে 9টা করতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি। শনিবার সংগঠনটির সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপুর সই করা এক চিঠিতে এই দাবি জানানো হয়। আজ সংগঠনটি এই তথ্য জানিয়েছে। চিঠিতে বলা হয়, সম্প্রতি শপিং মলসমূহ সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে দেশের হাজার হাজার ব্যবসায়ী গুরুতর আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আমাদের দেশের অধিকাংশ ক্রেতা সাধারণ অফিস শেষে সন্ধ্যার পরে কেনাকাটা করে থাকেন। ফলে নির্ধারিত সময়ের আগে শপিং মল বন্ধ হয়ে যাওয়ায় বিক্রয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং ব্যবসার ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। এতে বলা হয়, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা এরই মধ্যে চরম সংকটে পড়েছেন। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা সরাসরি বেকারত্ব বৃদ্ধির কারণ হবে। এছাড়াও এ ধরনের সিদ্ধান্তের ফলে সরকার ভ্যাট ও ট্যাক্স আদায়ও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা সামগ্রিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সংগঠনটি বলছে, দেখা যাচ্ছে যে সন্ধ্যার পর অনেক ভ্যান ভিত্তিক অনুমোদিত ব্যবসা অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে পরিচালিত হচ্ছে। এতে নিয়মতান্ত্রিক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং একটি অসম ও অনিয়ন্ত্রিত বাজার পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 থেকে 27 চক্রের অংশ হিসেবে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান দল। রোববার সকালে দলের প্রথম ভাগ ঢাকায় পা রাখে। এই বহরে পাকিস্তানের পুরো দল আসেনি, কারণ পাকিস্তান সুপার লিগের ফাইনাল এখনও বাকি। তা শেষ করে বাকি সদস্যরা পরে বাংলাদেশে আসবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই 16 সদস্যের দল ঘোষণা করেছে। এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবে শান মাসুদ। অভিজ্ঞদের সঙ্গে তরুণদের মিশিয়ে দল গঠন করেছে নির্বাচকেরা। প্রথমবার জাতীয় দলের সুযোগ পেয়েছে 4 জন ক্রিকেটার। তারা হলেন আব্দুল্লাহ ফজল, আহমদ বাট, আজান ওয়াইস এবং মোহাম্মদ গাজী ঘড়ি। 2 ম্যাচের সিরিজটি হবে 2টি ভেন্যুতে। প্রথম টেস্ট আগামী 8ই মে ঢাকার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় টেস্ট 16ই মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 200-র বেশি আসনে জয়ের প্রত্যাশা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের কর্মীদের উদ্দেশ্যে মমতা ও অভিষেক বলেন, শেয়ার মার্কেটকে চাঙ্গা করতেই বুথ ফেরত সমীক্ষাগুলোকে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচন ও 2024 সালের লোকসভা ভোটেও একই পন্থা নেওয়া হয়েছিল। গত শুক্রবার থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফলতায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার সেখানে সহিংসতারও খবর পাওয়া যায়। ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম 2 বিধানসভা আসনের 15টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে, কিন্তু সেই তালিকায় নেই ফলতা। অথচ গত শুক্রবার থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফলতায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফলতা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সজাগ অবস্থানে আছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।